বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাংলাদেশের আমার প্রিয় দেশবাসীকে শুভেচ্ছা জানাই এবং সেই সাথে সাথে আমাদের আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন, সকল নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। 1975 সালে 15ই আগস্ট আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশটাকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। তো যখন বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসে, আশার আলো দেখা দেয়, তখনই নিরাশার অন্ধকারে হারিয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করে। আমার ছোট 3 ভাই, লেফটেন্যান্ট শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, ক্যাপ্টেন শেখ কামাল, 10 বছরের ছোট ভাইটি রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামালের রুচি জামাল, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে নির্মমভাবে হত্যা করে। ছোট রাসেল তো 10 বছর একটা শিশু। ঘাতকের নির্মম বলে তাকে রেহাই দেয়নি। একই দিনে একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। সেজ ফুপুর বাড়িতে আক্রমণ করে আমার ফুপু আব্দুল রব সানিয়াবাদ এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সুকান্তকে নির্মমভাবে হত্যা করে এবং সেখানে আরো যারা আত্মীয় পরিবার পরিজন ছিল তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বিজয় পেয়েছি। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়, কারণ আজকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন। এই জন্মদিনের তারিখটা পাওয়ার পিছনে কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে। আমার মা যখন ছোট, মাত্র 3 বছর বয়স, তখন তার বাবা মারা যান, আমার নানা। আমার মা এবং খালা 2 বোন। আমার মা ছোট। মার দাদা তার বিশাল সম্পত্তির মালিক, প্রকৃত জমিদার আমাদের অঞ্চলে তিনি ছিলেন। তার ছেলে মারা যাওয়ার পর তার সকল সম্পত্তি এই 2 নাতনির নামে লিখে দেয়। সেই যুগে মেয়েদের নামে সম্পত্তি দেওয়াটা খুব আশ্চর্যের বিষয় ছিল। এবং সম্পত্তি লিখে দেওয়ার পূর্বে আমার মা যখন ছোট এবং আমার খালা মার থেকে বছর তিনেকের বড়, তাদেরকে কিন্তু বিয়ে দেন। আমাদের তো আত্মীয় পরিবারের মধ্যেই বিয়ে, এবং বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি 2 নাতনির নামে লিখে দিয়ে আমার দাদাকে তার মোতোয়ালি করে দেন, তো দাদার হাতে দিয়ে দেন।
এর এর কয়েক বছর পরে, 2-3 বছর পরে আমার নানিও মারা যান। তখন আমার মার বয়স বোধহয় 5 বছর। ওই 5 বছরের শিশু কন্যাকে আমার দাদি করে তুলে নেন, এবং সেই থেকে আমার দাদা দাদির কাছে আমার মা বড় হয়েছে, মানুষ হয়েছে। সে যুগে কিন্তু খুব একটা লেখাপড়া করার সুযোগ, আমাদের গ্রামে কোনো স্কুলও ছিল না, লেখাপড়ার সুযোগও ছিল না। কিন্তু আমার দাদা যেহেতু চাকরি করতেন গোপালগঞ্জে, গোপালগঞ্জে বাড়ি ছিল, সেখানে যে থাকতেন, তখন ছোট্টবেলা মিশনারি স্কুলে ভর্তিও করে দেন। কিন্তু সে সময় স্কুলে যাওয়াটা একটু মেয়েদের জন্য খুব কঠিন ছিল। খুব অল্প সময় তিনি স্কুলে যেতে পেরেছেন, আমার ফুপুদের সাথে যেতেন। তবে বাড়িতে মাস্টার ছিল, পণ্ডিত ছিল, এবং তাছাড়া আরবি শিক্ষার জন্য আমাদের বাড়ির মুরব্বী একজন দাদি ছিলেন, তিনি শেখাতেন। ঘরে বসেই লেখাপড়া হতো। ঠিক আনুষ্ঠানিক শিক্ষাটা ওভাবে তিনি পাননি, কিন্তু লেখাপড়ার চর্চাটা ছিল, এবং পড়াশোনার জন্য খুবই আগ্রহী। আমার নানা, তিনিও চাকরি করতেন যশোরে। আমার নানার খুব ইচ্ছে ছিল তার এই 2 মেয়েকে তিনি যশোরে নিয়ে যাবেন, সেখানে বাসাটা ঠিক করেন, এবং 2 মেয়েকে তিনি বিয়ে পাশ করাবেন। এটাই ছিল তার আকাঙ্ক্ষা। কিন্তু সেখানে তিনি অসুস্থ হয়ে মারা যান। আমার মা ছোটবেলাটা আসলে, যে বয়সটায় একটা বাচ্চা তার মা বাবার কাছে আবদার করতে পারে, চাইতে পারে বা কোনো কিছু, সেই সময়টা কিন্তু পায়নি। তবে এই মা বাবার অভাবটা পূরণ করেছে আমার দাদা দাদি এবং আমার ফুপুরা, সকলের সঙ্গে একসাথে বড় হয়েছেন। আনুষ্ঠানিক শিক্ষা না পেলেও আমার মার খুব লেখাপড়ার দিকে ঝোঁক ছিল, এবং নিজের চেষ্টাই বলতে গেলে তিনি পড়াশোনা করেন। এবং আমার খালা, চাচাতো খালু, উনিও সে সময় আমাদের বাড়ির সাথে যোগাযোগটা কলকাতায় বেশি ছিল। ব্যবসা বাণিজ্য, আমাদের পারিবারিক যে ব্যবসা বাণিজ্য ছিল সেগুলি কলকাতায় ছিল, এবং কলকাতা প্রায় যাওয়া যাতায়াত খুব বেশি ছিল আমাদের। তো আমার খালু ওখানে চাকরিও করতেন। পরে আহ টুঙ্গিপাড়ায় আমাদের পরিবারের পক্ষ থেকে প্রথম স্কুল তৈরি হয়, এবং আমার খালু সেখানে হেডমাস্টার ছিলেন, এবং এই পড়াশোনার ক্ষেত্রে আমার মাকে অনেক সহযোগিতা করেছেন। আর বাড়ির মেয়েদেরকে পড়াশোনা করতে হতো, কিন্তু ওই স্কুলে যাওয়াটা তখন যাওয়া ছিল না, এবং অনেক দূরে ছিল স্কুল। কেবল শুরু হয় তখন। কিন্তু বই পড়া, জ্ঞান চর্চা, এদিকে আমার অদম্য একটা ইচ্ছা ছিল, এবং সেটা আমরা পরবর্তী জীবনেও দেখেছি। সবসময় বই কেনা, বই পড়া, এসব দিকে ওনার খুবই ঝোঁক ছিল। আমার বাবা তো ছোটবেলা থেকে রাজনীতি শুরু, সেটা অসমাপ্ত আত্মজীবনীটা পড়লেই আপনারা অনেক জানতে পারবেন। এবং কলকাতায় যেয়ে তিনি আরো বেশি যুক্ত হয়ে যান রাজনীতির সাথে। এবং আমার মার কোনো চাহিদা ছিল না। তিনি তার দাদার প্রদত্ত যত সম্পত্তি, সেই সম্পত্তির থেকে যা আয় হতো, নিজের জন্য কখনো সেটা ব্যয় করতেন না, সেটা জমিয়ে রেখে দিতেন। যেহেতু আমার আবার রাজনীতি করেন, তার টাকা পয়সা দরকার, আমার দাদাও যেমন দিতেন, আমার মাও সবসময় সেটা তুলে দিতেন। এই ছোটবেলার থেকে যে এই যে একটা দায়িত্ববোধ তার মাঝে ছিল, সেটা কিন্তু আমরা পরবর্তী জীবনেও দেখেছি। 1954 সালে নির্বাচনে প্রাদেশিক পরিষদে আমার আব্বা যখন সদস্য হন, তখন তারপরে উনি মন্ত্রী হলেন। একে শেরে বাংলা যখন সরকার গঠন করেন, সেই মন্ত্রিসভায় 54 সালেই আমাদেরকে ঢাকায় নিয়ে আসে। আমরা মিন্টো রোডের বাড়িতে ছিলাম, আমি, কামাল। আর জামালটা খুব ছোট। কামালের যখন জন্ম হয়, তার কয়েক মাস পরে আব্বা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার যে আন্দোলন শুরু করেন। 49 সালে তিনি 48 সালে একবার গ্রেপ্তার হন, 11ই মার্চে। তারপর আরেকবার গ্রেপ্তার হন, এবং 49 সালে
ডিসেম্বরে যে গ্রেপ্তার হয়েছিলেন, তারপর কিন্তু আর মুক্তি পান নাই। মুক্তি পেয়েছিলেন 52 সালে এসে ফেব্রুয়ারি মাসে। প্রকৃতপক্ষে কামাল তার ছোটবেলাটা আব্বাকে কাছে পায়নি, দেখেনি, চিনতই না বলতে গেলে। আব্বা যখন মাঝে মাঝে মামলার জন্য গোপালগঞ্জ নিয়ে যাওয়া হতো, যখন আমরা একসাথে খেলতাম, আমি আব্বা আব্বা বলে যখন ছুটে যেতাম, ও জিজ্ঞেস করতো, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলতে পারি? এরপর যখন আপনারা জানেন যে উনি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন 21 আগস্ট, 21শে ফেব্রুয়ারি যখন গোলাগুলি হলো, তখন তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়, এখানে হাঙ্গার স্ট্রাইক করেন এর প্রতিবাদে। যা ফেব্রুয়ারি মাসের 27 তারিখে মুক্তি পেয়ে আমার দাদা নিয়ে আসেন বাড়িতে। তখন খুবই অসুস্থ অবস্থায় ছিলেন। সেই সময় কামাল একটু আব্বাকে কাছে পায়, কিন্তু ওর মনে একটা ওরকম আকাঙ্ক্ষা ছিল, আমাকে জিজ্ঞেস করতো, হাসপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। এই তো ছিল আমাদের জীবন। তো 54 সালে যখন আমরা ঢাকায় এলাম, তারপর মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া হলো, কেন্দ্রীয় সরকার শাসন জারি হলো, এমার্জেন্সি ঘোষণা হলো। ওই বাসাটা ছেড়ে আমরা নাজের বাজারে একটা গলির ভিতরে ছোট্ট একটা বাসা, সেই বাসা আমাদের উঠতে হলো। অত অল্প বয়স, প্রথম শহরে সেভাবে থাকা, নিজের সংসার কেবল গুছিয়েছেন, তারপরে এত বড় একটা আঘাত। আমরাও ছোট। আমার এখনো মনে আছে, আমরা ঘুমিয়েছিলাম, আব্বাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, আমি যখন দেখি খাটের উপর মা বসে আছে, চোখে পানি। আমি জিজ্ঞেস, মা কি হয়েছে? বলে, তোমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে রাতে পুলিশ। মার চোখে 2 ফোঁটা পানি। আমি মাকে জড়িয়ে ধরলাম। কিন্তু মা কিন্তু ভেঙে পড়েননি। ওই ছোট্ট বয়স থেকেই যেটা আমার চোখে পড়লো, যে খুব সাহসী ছিলেন, শক্ত ছিলেন। প্রায় 6 মাস 7 মাস আব্বা কারাগারে বন্দী ছিলেন। তো এইভাবে প্রতিবারই আঘাত এসেছে। আমার আমার মা প্রত্যেকটা সময় খুব শক্ত হাতে সবকিছু হাল ধরেছেন। এরপর 56 সালে যখন আব্বা আবার মন্ত্রী হলেন, আমরা আব্দুল গনি রোডে 15 নম্বর বাসায় ছিলাম। আপনারা জানেন যে সে সময় আওয়ামী লীগ ভেঙে যায়, মৌলানা ভাসানী আওয়ামী লীগ ভেঙে ফেলে, ভেঙে ন্যাশনাল আওয়ামী পার্টি করে তখন। এবং আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তিনি অসুস্থ হয়ে যাওয়াতে তিনি আর দায়িত্ব পালন করতে পারেননি। তখন আব্বা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন। এই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেন, দলটা গড়ে তোলার জন্য। আমরা সাধারণত কি দেখি, মানুষ দল ত্যাগ করে মন্ত্রী হবার জন্য। আর আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে তিনি দলের দায়িত্ব নিলেন, আর আমার মা সবসময় তার পাশে। আমরা মন্ত্রীর বাড়ি ছেড়ে দিলাম, সেগুন বাড়ির যে একটা বাসা। এবং তখন সরোদ্দি সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আব্বাকে টি বোর্ডের চেয়ারম্যান করে দিলেন, যাতে তিনি অন্তত থাকার জায়গা পান আর চলতে পারেন। কারণ নিজের দিকে কখনো তাকাতেন না, কি কোনো নিজে কি উপার্জন সেদিকেও তার লক্ষ্য ছিল না। এরপর 58 সালে মার্শাল ল হলো। এই মার্শাল ল যখন হলো, মাত্র 3 দিনের নোটিশ দিয়ে ওই বাড়ি থেকে আমাদের বের করে দিল। আমি, কামাল, জামাল, তখন ছোট্ট রেহানা, আর আমার দাদি, জিনিসপত্র নিয়ে বলতে গেলে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে। যাক, আমাদের ওখানেই কত বড় একটা পুলিশ অফিসার, তার একটা বাসা তৈরি হচ্ছিল সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরী তখন অনেকটা গ্রামের মতো, শান্তিনগর সিদ্ধেশ্বরী, রাস্তাঘাট কিছুই ছিল না। সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পিছনে বাসাটা, ছোট্ট একটা বাসা, কেবল 2টো কামরা। আমরা সেখানে উঠলাম। এই যতবার বারবারই আঘাত এসেছে, আমার মা কিন্তু সবসময় খুব শক্ত থেকেছেন। এবং সেই সময় ওখানে আব্বাকে অ্যারেস্ট করার পর একটার পর একটা মামলা, প্রায় 15টা মামলা
কোর্টে দৌড়ানো, সেই সাথে সাথে আবার বাড়ি খোঁজা, আবার আমাদের লেখাপড়া। মা কিন্তু সব দিকটা লক্ষ্য রাখতেন। আমার দাদা দাদি এসে থাকতেন, আমার চাচা সবসময় ছিলেন, আমার আপনার তো ভাই সবসময় আমাদের সাথে ছিলেন। কিন্তু আমার মাকে কখনো আমি, মানে, আমি এটাই বলবো যে ওনার যে দৃঢ়চেতা মনোভাব সেটাই বড় কথা। বরং তিনি অন্য যে যত নেতারা গ্রেপ্তার তাদের পরিবারের খোঁজ নিতেন। ওই বাসাটার থেকে তখন বাসা ভাড়াও কেউ দেয় না, বাসা ভাড়া পাওয়া খুব কঠিন ছিল। কারণ কে দেবে? আব্বা জেলে, কে ইনকাম করবে? সে ইনকাম নেই, কিভাবে ভাড়া হবে? তখন মুসলিম লীগ নেতা ছিলেন নান্না মিয়া সাহেব। উনি যখন শুনলেন যে আমরা এরকম বিপদে, তখন তিনি সেগুন বাগিচায়, তারই পরিচিত একজন, তার একটা বাসা, তার দোতলায় দুটি কামরা, দুটি বেডরুম, একটা গেস্ট রুম, ওই বাসাটা তিনি ঠিক করে দিলেন। আমরা সেখানে সেগুন বাগিচা বাসায় এসে উঠলাম। সেখানে থাকতে মাকে দেখেছি যে সংগঠনের প্রায় সবাই কারাগারে বন্দী, আব্বাও বন্দী। কিন্তু ওই সময় আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম, তার, তিনি একজন কর্মী ছিলেন, কোচা নুরুল ইসলাম নামে সে পরিচিত, তার আবার সেই সময় যক্ষ্মা হলো। আমার মা নিজের গহনাগুলি বিক্রি করে করে এই নেতা কর্মীদের দেখাশোনা করা, তাদেরকে দেওয়া, শুধু তাই না, একে একে আমাদের যেমন ফার্নিচার গুলি মা বিক্রি করে দিচ্ছেন। একটা ফ্রিজ ছিল, আব্বা যখন আমেরিকায় ছিলেন কিনে নিয়ে এসেছিলেন, সেটা বিক্রি করে দিলেন। আমার দাদা দাদি যদিও সে সময় আমাদের জন্য খাবার টাবার যা পাঠাতে, চাল টাল সবই আসতো, অনেক সময় সেগুলিও মা আমাদের যে সমস্ত নেতারা তাদের বাড়িতে খাবার থাকতো তাদের দিয়ে দিতেন। হয়তো এমন দিন গেছে হয়তো বাজার করতে পারেননি, সেদিন আমাদের বলতেন, চাল ডাল দিয়ে পাতলা খিচুড়ি করতেন, আচার বের করে দিতেন, বলতেন যে রোজ মাছ মাংস খেতে কি ভালো লাগে, চলো আমরা আজকে গরিব খিচুড়ি খাই। আমরা সেটা খুব খুশি মনে মেনে নিতাম, আমাদের কোনো প্রশ্ন ছিল না। ফ্রিজটা বিক্রি করার আগে বললেন যে ফ্রিজের পানি খেলে ঠান্ডা লাগে, কাজে এটা আমরা বেচে দিই। মাঝে ঠিক এই দলের নেতা কর্মীদের সাহায্যের জন্য বা ওই যে যক্ষ্মা যার তার অসুখের চিকিৎসার জন্য যে বিক্রি করছেন, সেটা কিন্তু আমরা তখন অত বুঝিনি। কিন্তু আমি বড় ছিলাম, তাই আমি কিছু জানতাম। তাই জন্য একে একে কিন্তু সোফা সেট সব বেচে দিলে বললেন যে এগুলো সব পুরোনো ডিজাইন হয়েছে, এখন থাক, আমরা পরে আবার নতুন ভাবে নিয়ে নেবো। আসলে রাখার জায়গাও ছিল না। কাজে প্রত্যেকটা কাজে কখনো আমি দেখিনি যে হা হুতাশ করেন। প্রতিটি ক্ষেত্রেই তিনি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বলে দিতেন, এমন ভাবে যে আমাদের কোনো কিছু চিন্তা করার কিছু ছিল না। আর আমাদের স্কুলের জীবন, যতবার আব্বা জেলে যেতেন ততবার পড়াশোনা বন্ধ হচ্ছে, আবার শুরু, আবার বন্ধ, আবার এইভাবে আমাদের জীবন চলতো। আব্বা মুক্তি পেলেন 59 সালের 17 ডিসেম্বর। আব্বাকে গ্রেপ্তার করা হয়েছিল 1958 সালের 11 অক্টোবর, বাসা থেকে নিয়ে যায়, তবে জেলখানায় ঢোকায় 12 অক্টোবর। আর তারপর উনি প্রায় 1.5 বছর, 14 মাস পরে মুক্তি পান। সে সময় আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে উনি চাকরি নেন। আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যখন তাকে দায়িত্ব দেওয়া হলো, তখন প্রকৃতপক্ষে একটা একটা জীবনে একটা শৃঙ্খলা নেমে এলো। নিয়মিত বেতন পাচ্ছে। তো আমার মা মাঝে মাঝে ঠাট্টা করে বলতেন যে আমি আইয়ুব খানকে একটু ধন্যবাদ জানাই, যে অন্তত আমাকে একটু সংসার করার সুযোগ করে দিয়েছে। তো ওই সময় ধানমন্ডির যে জমিটা, ওই জমিটা 56 সালে যখন মন্ত্রী, তখন আব্বার যে প্রাইভেট সেক্রেটারি ছিলেন তারই উদ্যোগে ওই প্লটটা নেওয়া হয়েছিল, 2,000 টাকা জমা দেওয়া। তখন মা ঠিক করলেন যে ওখানে একটা ঘর করে নিজে উঠবেন, কারণ বারবার বাড়ির জন্য অনেক কষ্ট তাকে করতে হয়েছে। এমনকি এমন গেছে যে বাড়ি ভাড়া করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে এসেছেন, একবার তো রিক্সা থেকে পড়ে গেলেন, একবার ড্রেনের মধ্যে পড়ে গেলেন, এইরকম কষ্ট তাকে করতে হয়েছে তখন, এই 58 সালে, যার জন্য তিনি বললেন, তখন এই ধানমন্ডি বাসাটা তিনি তৈরি করেন। 32 নাম্বারটা তখন কিন্তু একেবারে, মানে ওই জায়গাটা ছিল, মানে সি ব্লকে পাকা রাস্তা ছিল। আহ, যেখানে আতর রহমান সাহেবের বাসা 7 নম্বর রোড, 7 নম্বর রোড পর্যন্ত, এরপরে ছিল মাটির রাস্তা, মিরপুর রোডটা খোয়া বিছানো।
তো ওই জায়গায় মা তখন বললেন যে অন্তত দুটো কামরা করে আমরা উঠি। ঠিকই তিনি দুটো কামরা, একটা মাঝখানে ওই যে বসার ঘর আর একটা ছোট্ট একটা বসার ঘর করে দিচ্ছিলেন। ওই বাসাটা দুই কামরা করে আমরা আগে থেকে নিয়ে মা নিজে উদ্যোগে ওখানে উঠে এলেন। এই বাড়িটা মা নিজের হাতে তৈরি করেছিলেন। ওই বাসা ওঠার পর থেকে বাসা প্রতিদিন কনস্ট্রাকশনের কাজ চলতো। টাকা যাতে কম হয় খরচ সেদিকে লক্ষ্য রেখে মিস্ত্রি কাজ করে যাচ্ছে, একটা পর একটা ঘর তৈরি হবে। তখন ও বারান্দা টান্দা সবই কাঁচা, চারিদিকে মুলি বাঁশের বেড়া, আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর খুব একটা ছিল না। তো মা নিজের হাতে ওই ইটগুলি নিয়ে পানিতে ভিজাতেন, যে পরের দিন এসে মিস্ত্রি কনস্ট্রাকশন কাজটা শুরু করবে। প্লাস্টার করে গেলে নিজের হাতে পাইপ দিয়ে দিয়ে পানি দিতেন। ওই একটা একটা কামরা একটু একটু করেই কিন্তু তিল তিল করে ওই বাড়িটা তৈরি করা। যে কষ্টটা তিনি পেয়েছিলেন সেজন্য এই থাকার একটা জায়গা তিনি করে নিলেন, কিন্তু সেটাও তিনি সম্পূর্ণ নিজের উদ্যোগেই এবং নিজে করেছিলেন, এবং সেখানে নিজেও শ্রম দিয়েছিলেন। কারণ টাকা বাঁচানোর জন্য শ্রম বাঁচানো, নিজের শ্রম দিয়ে কিন্তু এই প্রতিষ্ঠান আমার বাড়িটা তৈরি করা। একতলাটা মোটামুটি যখন হলো, দীর্ঘ সময়, মানে রাসেলের জন্ম কিন্তু ওই বাড়িতে 64 সালে, তখন আমাদের একতলা বাসা। এরপর আস্তে আস্তে দোতলাটা তিনি করতে শুরু করলেন। কাজী বলতে গেলে কত বছর ধরে তিল তিল করে ওই বাড়িটা তিনি গড়ে তুলেছিলেন। আমাদের অনেক স্মৃতি ওই বাসায়। আবার নতুন বাড়ি, সেখানে তরি তরকারি গাছ, হাঁস মুরগি পালা, গরু পালা, ফলের গাছগুলি লাগানো, সবই কিন্তু করেছিলেন। বাজার থেকে বেশি জিনিস যাতে কিনতে না হয় সেদিকে লক্ষ্য রাখা, খরচ বাঁচিয়ে বাঁচিয়ে বাড়িটাকে আস্তে আস্তে তৈরি করা। কাজে এই বাড়িটা তিনি এমনকি হাউস বিল্ডিং কর্পোরেশন লোন নিয়ে বাড়িটা করা। 1981 সালে আমি যখন দেশে ফিরে আসি, তখন হঠাৎ একদিন পত্রিকায় দেখলাম বাড়িটাকে নিলাম করা হয়েছে, নিলামের ডাক দেওয়া হয়েছে। কেন? তখনও হাউস বিল্ডিং কর্পোরেশনের টাকা কিছু বাকি। আপনারা একবার একটু চিন্তা করে দেখেন তো, আমার আব্বা দেশ স্বাধীন করলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আবার রাষ্ট্রপতি, কিন্তু ওই লোনের টাকা তখনও কিন্তু শোধ হয়নি। বেশ কিছু টাকা তখনও বাকি। আর 75-এর 15ই আগস্ট সবাই শাহাদাত বরণ করার পরে তো ওই টাকা তো আর দেওয়া হতো না, কারণ টাকাটা সবসময় আমার মার অ্যাকাউন্ট থেকে যেত। কাজে সেই বাড়িটা নিলামে দেওয়া হলো। আমি তখন কেবল ফিরে এসেছি। আমি হাউস বিল্ডিং এ গেলাম জানার জন্য। তবে আমি ধন্যবাদ জানাই তখন হাউস বিল্ডিং কর্পোরেশনে যারা কর্তব্যরত ছিলেন, তারা কিন্তু নিজেরা বোর্ড মিটিং করে আমাকে ওই দলিলটা হস্তান্তর করলেন। এরপর ওই বাড়িটা তো আপনারা জানেন যে ওই বাড়ি থেকে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ওই বাড়িতে যখন তিনি 6 দফা দিয়েছিলেন, 6 দফা দেওয়ার পর যখন গ্রেপ্তার হয়ে যান, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং ওই বাড়িতে কিন্তু হতো। আমার মা নিজের হাতে সব রান্না বান্না করতেন, এই সমস্ত নেতাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা নিজে করতেন, আমরাও সাথে থাকতাম। 6 দফা যখন দেওয়া হলো, এরপরে যখন 6 দফা দারুণ ভাবে মানে জনপ্রিয়তা পেল, মাত্র 2 মাসের মধ্যে মানে 6 দফা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য পেল, গ্রহণযোগ্য হলো। সেই সময় পাকিস্তান থেকে কিছু নেতারা আসলেন, আর আমাদের আওয়ামী লীগেরও বেশ কিছু নেতা কর্মী, তারাও, তারা 8 দফা নিয়ে এলো।
এখন 6 দফা না 8 দফা, আওয়ামী লীগ কোনটা সমর্থন করবে? আমার মার কথা ছিল, যেহেতু 6 দফা আমার আব্বা দিয়ে গেছেন, কাজে ওর দাড়ি কমা সেমি কোনো কিছুই পরিবর্তন হবে না। আমাদের অনেক বড় বড় নেতারা, আমি নাম বলতে চাই না, এখন অনেকেই তো বেঁচেও নাই, তাদের কিন্তু ছিল না 8 দফা মানা যায়। তা ওখান পাকিস্তান থেকে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের নেতারা এসেছেন, তারা থাকে। মা আমাকে মাঝে মাঝে পাঠাতেন তখন। তখন শাহবাগটা, ওটা একটা হোটেল ছিল, পরে তো ওটা পিজি হসপিটাল হলো। তো সেখানে তারা থাকতেন, নেতারা মার সঙ্গে দেখা করতেও আসলেন। আমার মা পর্দা করতেন। তখন আপনারা জানেন যে আগে ছিল যে একটা একদিকে খাবার ঘর আর বসার ঘরের মাঝখানে পর্দা ছিল, একটা কাপড়ের স্ক্রিন টানা থাকতো। মা পর্দাটা নিয়ে এই পাশে বসতেন। তো মার একটাই কথা, যে না, 6 দফা দিয়ে গেছেন উনি, 6 দফাই থাকতে হবে। তো ওয়ার্কিং কমিটি মিটিং যখন বসলো, সেখানে তুমুল বিতর্ক, অনেক বিতর্ক, অনেকেই 6 দফার পক্ষে। আমাদের কয়েকজন মুরব্বী নেতা ছিলেন, চাচা বলেই ডাকি, আমাকে একজন বলছেন, তুই মা কিচ্ছু বোঝো না, এই 8 দফা হলে আমরা সব পেয়ে যাব। মা বলতেন, ওই 8 দফার মধ্যে যে ফাঁকিটা আছে সেটা কেন আপনারা বুঝতে পারেন না। সেই ওয়ার্কিং কমিটি মিটিং এ কিন্তু রেজুলেশন হলো যে 6 দফাই থাকবে। তাতে অনেক নাখোশও হলেন। এই 6 দফা আন্দোলন যখন শুরু হলো, প্রথম 7ই মার্চ, 7ই জুনের যে ইয়েটা হলো, হরতালটা, এই হরতাল সফল করবার জন্য আমার মায়ের বিরাট ভূমিকা রয়েছে। তিনি নিজে আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্রলীগ, এমনকি আমাদের শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখা, এবং এখনকার মতো ছিল না যে হরতাল ডাক দিলে হরতাল হয়, এবং হরতাল সফল করার সমস্ত আয়োজনটা আমার মা করেছিলেন। কিন্তু তিনি এমন ভাবে কাজ করতেন, কোনোদিন গোয়েন্দা সংস্থা কিন্তু বুঝতে পারেনি। এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং তিনি যখন বেরোতেন, তখন ভিন্নভাবে বেরোতেন, যাতে বাইরে কেউ বুঝতে না পারে। সবসময় তো গোয়েন্দা আমাদের পিছনে লেগেই থাকতো, বাসায় বা আমার মায়ের পেছনে, কিন্তু কখনো তা ধরতে পারেনি। মা আমাদেরকে নিয়ে আমার ফুপুর বাসায় যেতেন। সোবানবাগে ফ্ল্যাটে আমার ফুপা সরকারি চাকরি করেন, ওখানে থাকতেন। ওখানে যে কাপড় চোপড় চেঞ্জ করে বোরকা পরে একটা গাড়ি ওখানে থাকতো, আমরা ওখানে থাকতাম। আমাদের বলতো, জানলার কাছে দাঁড়িয়ে থাকো, ওই যে সামনে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক দাঁড়ানো, তোমরা এখানে একবার কাছাকাছি থাকো, যেন ওরা দেখে যে তোমরা আছো। মা স্কুটার নিয়ে চলে যেতেন। আজিমপুর কলোনিতে আমাদের এক আত্মীয় ছিলেন, তার বাসায় ছাত্র নেতারা আসতো, মা সেখানে চলে যেতেন, তাদের সাথে সাক্ষাৎ করতেন। আবার পলাশিতে ওই দোকান পাট ছিল, ওই যে কাপড় চোপড় যে লেপ তোশক বানায়, কখনো কখনো সেই দোকানে যেতেন। দেখতে যে, হ্যাঁ, মনে হতো যেন উনি লেপ তোশক বা কিছুটা কিনতে গেছেন। ছাত্র নেতাদের সাথে ওখান থেকে সারা কথা বলে তাদের যা যা দেবার, নির্দেশ দেবার, সেটা দিয়ে আসতেন। এইভাবে গেরিলা কায়দায় কিন্তু আমার মা সেই সময় পুরো আন্দোলনটা গড়ে তোলেন। এবং 7ই জুনের হরতাল, সেখানে প্রায় 11 জন মনোমিয়া সহ মারা যায়। এর পরবর্তী যে কিভাবে কর্মসূচি হবে, এবং আওয়ামী লীগের একের পর এক সব নেতাদের যখন গ্রেপ্তার করতে শুরু করেন, তা আমার মাই তখন ঠিক করলেন, আমেনা বেগম তখন মহিলা বিষয়ক সম্পাদক, মা বললেন যে আমেনা আপাকে সেক্রেটারি করে দিলে অন্তত মহিলা আছে, পট করে ধরবে না, উনি কাজ করতে পারবেন। তার অতটা অভিজ্ঞতা ছিল না। আমাদের যে নূর ইসলাম চাচা, যে যার ওই যে যক্ষা হয়েছিল, তাকে চিকিৎসা করে মা ভালো করেছিলেন, তিনি, তাকে সাথে দেওয়া হলো, ওনার বক্তৃতা লিখে দেওয়া, ওনার সঙ্গে সবসময় থাকা, কাজ করা, সেই জন্য। এবং ওনার জন্য কাপড় চোপড়, সুটকেস, সবকিছু আমার মা নিজে থেকে দিলেন, দিয়ে ওনাকে ট্যুরে পাঠানো, এই কাজ করা, মা কিন্তু নিজেই পরিচালনা করেছেন প্রত্যেকটা নেতাদের বাড়িতে। এমনকি আমি আর কারোর কথা নাম বলবো না, কিন্তু এমন এমন নেতারা আছেন, হয়তো তাদের ছেলেমেয়েরা এখন আমার অনেকে আমাকে নিয়ে অনেক ব্যঙ্গোক্তিও করে, অনেক কথাই বলে, কিন্তু একজনের নাম বলবো, সে হলো খন্দকার মোস্তাক। তিনি সহ অন্যান্য নেতা প্রত্যেকের বাড়িতে বাজারের টাকা আমার মা পাঠাতেন। আমাদের কি আছে না আছে মা তখন দেখতেন না।
কোনো নেতার বাড়িতে ছেলেমেয়েরা যেন কষ্ট না পায়। প্রত্যেকের বাড়িতে তিনি বাজারে টাকা পাঠানো, তাদের খোঁজ নেওয়া, খবর নেওয়া, কারাগারে তাদের খবর নেওয়া, তাদের কি কি লাগবে সেগুলি দেখা, সেগুলি কিন্তু আমার মা করতেন। আমি আমার মায়ের গল্পই আজকে শোনাবো আপনাদের, কারণ হয়তো আমি চলে গেলে আর কেউ বলার থাকবে না। ছ যখন 1966 সালে 8ই মে নারায়ণগঞ্জে জনসভা করে আসার পর ওই রাত্রেই কিন্তু আমার আব্বাকে তুলে নিয়ে যায়। আব্বা যে গ্রেপ্তার হবেন আমার মা সবসময় জানতেন, তার কিছু কাপড় চোপড় একটা হোল্ডারের মধ্যে বিছনা পাটি সবসময় রেডি করাই থাকতো। 68 সালে 18 জানুয়ারি জেলখানায় আমাদের ইন্টারভিউ ছিল, আমরা গেলাম, কিন্তু সাক্ষাৎ হয়নি। ঘন্টার পর ঘন্টা জেল গেটে বসে থেকেও দেখা মিলল না। আর জেলখানা থেকে আমাদের কিছু বললো না। তিনি কি জেলে আছেন নাই কিচ্ছু জানতাম না। এরপর কোথায় নিয়ে গেল, কি অবস্থায় আছেন, আবার বেঁচে আছেন কি না, সেটাও আমরা জানতে পারিনি। আমরা জানতে পেলাম তখন যখন আগরতলা ষড়যন্ত্র মামলা অর্থাৎ রাষ্ট্রদ্রোহী মামলা আব্বার বিরুদ্ধে শুরু হলো, সেই সময় আমরা জানতে পারলাম। প্রথম মামলা শুরু প্রায় কয়েক মাস পরে আমাদের সাথে দেখা প্রথম কোর্টে। আমি যেহেতু বড় ছিলাম, আমার অনুমোদন ছিল যাওয়ার, তখন এই কোর্টে আব্বার সাথে প্রথম দেখা। এই মামলা যখন শুরু হলো, এর বিরুদ্ধে ছাত্র আন্দোলন, ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তোলা, ছাত্রদেরকে উজ্জীবিত করা, আন্দোলনটাকে চালিয়ে নেওয়া, দফাগুলি ঠিক করা, এগুলি অনেক কাজ। খুব ঠান্ডা মাথায় আমার মা সব ব্যাপারে যোগাযোগ করেন। ছাত্র নেতারা অনেক সময় লুকিয়ে বাসায় আসতো, তাদের কি কি করণীয় সেটাও নির্দেশ দিতেন। আর যখন এটা সম্ভব হতো না, তিনি নিচে যেতেন তাদের সাথে দেখা করতে, এবং এইভাবে এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত নেতা কর্মীদের খোঁজ নেওয়া, খবর নেওয়া, আন্দোলনকে চালিয়ে যাওয়া, সব কাজগুলি সুচারুভাবে তিনি করতেন। কিন্তু কোনোদিন গোয়েন্দা সংস্থা কিন্তু ধরতে পারেনি। এই আন্দোলন যখন তুঙ্গে, তখন ওই যে 6 দফা না 8 দফা, এটা নিয়ে তুমুল বিতর্ক। যা রেজুলেশন যখন হয়ে গেল, তখন এই গ্রুপটা আর কিছু করতে পারলো না। এই আন্দোলনে এক পর্যায়ে আইয়ুব খান যে বেরোলে আব্বাকে মুক্তি দিয়ে নিয়ে যাবে মিটিং করতে, আমাদের বড় বড় সব নেতারাই প্রায় রাজি। আমার মা যখন খবর পেলেন, সাথে সাথে মা আমাকে বললেন, তুমি এক্ষুনি যাবা এবং তোমার আব্বাকে এই মেসেজটা দেবে। আমি গেলাম সেখানে, কারণ আমি প্রায় যখন কেস শুরু হয়ে গেছে তখন থেকে কার্ডরুমে যেতে পারতাম প্রত্যেকদিনই, একবার করে যে দেখা করতে পারতাম না, বাইরে দাঁড়িয়ে থাকতাম। আব্বা ওনাদের যেখানে রেখেছিল সেই জায়গাটা, তো অন্যান্য সবাই যাদেরকে গ্রেপ্তার ওই একই জায়গায় ব্যারাক ছিল, সেখানে রাখাও ছিল। তা আমি যে দেখলাম সেখানে গাড়ি, আমাদের বড় 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 নেতা সবাই সেখানে, ইত্তেফাকের মানিক কাকা তার গাড়িটা, তাজউদ্দিন সাহেব, কামাল হোসেন, মওদুদও তখন আমাদের আওয়ামী লীগে, আমিরুল ইসলাম থেকে শুরু করে মান্নান সাহেব, মুমিন সাহেব, মোটামুটি সবাই ওখানে মজুদ। এবং সকলেরই ইচ্ছা প্লেন রেডি তেজগাঁ এয়ারপোর্টে, এবং একখানা জিপ, কর্নেল নাসির বলে একজন অফিসার, নর্মেবল অফিসার, সে ওখানে উপস্থিত, ভিতরে গাড়িটা নিয়ে আব্বাকে নিয়ে যাবে প্লেনে করে, পেরোলে মুক্তি দিয়ে যে আইপ্যানের সঙ্গে যে গোলটেবিল বৈঠক সেখানে।
মা আমাকে বলে দিলেন যে তুমি শুধু তোমার আব্বাকে, মা একটা কিছু বললেন সেটা। তখন তখন মনিভাই ছাত্রনেতারা অনেকে মুক্তি পেয়েছে, সেটা আবার একটা নোট লেখা হলো। তো আমি আবার নোটটা ভালো করে পড়লাম, অজিত সাহেব বললাম যে তুমিও মনে রাখো আমিও মনে রাখি, আব্বাকে যে বলতে হবে। তা আমি যখন গেলাম দেখি সব নেতারা ওখান থেকে যে রুমটার মধ্যে আবার ভিতরে ওনারা বারান্দা ঘোরাঘুরি করেন, যান আসেন। আর আমার কিন্তু ভিতরে ঢোকার পারমিশন নাই, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো একটা পর্যায়ে বোধহয় আব্বার নজরে পড়লো, তখন আব্বা আস্তে হেঁটে গেট পর্যন্ত আসে। গেটটা ওই ছোট, ওই যে কাঠের গেট, আগের দিনের বাড়িতে যেমন ছিল। গেটটা কোনো মতে একটু ফাঁক করা, কারণ আমাকে ঢুকতে দিচ্ছে না, তো ওইটুকু একটু ফাঁক করা। আমি আব্বা গলা জড়িয়ে ধরলাম, কানে কানে বললাম যে মা, কোনো মতে বেরোলে আপনি যাবেন না, মা এই বার্তাটা দিয়ে দিয়েছে, বাইরের অবস্থা খুবই ভালো, মা পারমিশন চেয়েছে, পারমিশন পেলে আপনার সঙ্গে দেখা করবে। আব্বা আমাকে আগেই বলেন যে কোনো কাগজ টাগজ দেওয়ার চেষ্টা করো না, কি বলছে তোমার মা বলে দাও। এইভাবে মা আব্বার কাছে কিন্তু আমি খবরটা পৌঁছে দিলাম। তারপর কয়েক সেকেন্ডের ব্যাপার, বেশি না। আব্বা যে আবার নেতাদের সাথে কথা কথা বললেন, ওনারা তো সবাই বোঝাচ্ছিলেন, আমিও বাইরে দাঁড়িয়ে থাকলাম। আমাকে ভিতরে যাওয়ার পারমিশন নেই, আমাদের নেতাদের পারমিশন তো আমার নাই, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত নেতারা ওখান থেকে রওনা না হচ্ছে আমি তো ততক্ষণ থাকবো। আমার হচ্ছে যে মা বলে দিচ্ছে আব্বা কিছুতে বেরোলে যাবে না। তা আব্বা যখন নিষেধ করে দিলেন, তো ওনারা খুব নাখুশ হয়ে চলে গেলেন। ওনারা বের হলেন এখন যেটা জাহাঙ্গীর গেট, ওই জাহাঙ্গীর গেট থেকে। আর ওনারা যখন গাড়িটা নিয়ে বের হলেন, আমি তখন বের হলাম, অজয় সাহেব বললাম যে আমরা ওই মহাখালীর সাইড দিয়ে আরেকটা জায়গা ওইভাবে যাই। আমরা এসে বাড়িতে ঢুকলাম, দেখি বাইরে তখন মা ওনাদের সঙ্গে বসে আছেন। আমাদের নেতাদের মুড খুব খারাপ। তা আমি একটু ঢুকলাম, ঢুকে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম মার পাশে। তা আমার মাকে বলছেন আপনি এটা কি করলেন ভাবি? আপনি জানেন আপনি বিধবা হবেন, আপনি জানেন ওনাকে মেরে ফেলবে। ঠিক তার আগে কিন্তু 15ই ফেব্রুয়ারিতে সার্জেন্ট জহুরকে গুলি করে হত্যা করেছে। এটা ঠিক তার পরের ঘটনা, বোধহয় আর 18-19 তারিখের ঘটনা। তা মা বললেন যে আমার কথাই বলবেন, যে আরো যে 34 জন আসামি, 34 জন মানে যাদের যৌথ বিবাহ করেনি, কিন্তু আরো 33 জন, তাদের স্ত্রী আছে না, তাদের কি হবে? তারাও তো বিধবা হবে। আর তাছাড়া কেন তিনি প্যারোলে যাবেন? মামলা প্রত্যাহার করতে হবে, আইয়ুব খানকে বলেন মামলা প্রত্যাহার করতে হবে। উনি মুক্ত মানুষ হিসেবে যাবেন, উনি বন্দী মানুষ হিসেবে যাবেন না। তাদের আমাদের নেতারা খুবই নাখোশ হয়ে গেলেন। আমি ওইটুকু সময় যখন উপরে চলে আসছি, বারান্দায় দাঁড়িয়ে আছি, লেকে বাড়ি আমাদের বাসা, লেকের দিকে তাকিয়ে আমার খুব মনটা খারাপ। এর মধ্যে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব বৌদূত তারা উঠে আসছে দোতলায়। আমাকে হঠাৎ বললো, তুমি কেমন মেয়ে, তুমি চাও না তোমার বাবা জেল থেকে বেরিয়ে আসুক? এটা শুনে খুব আমার রাগ লেগে গেলো। আমি বললাম হ্যাঁ আমি চাই আমার বাবা বেরিয়ে আসবে, আমার বাবা মাথা উঁচু করে বের হবে, আপনারা বেশি দালালি করবেন না। কেন যেন আমার একটু মেজাজ খারাপ, আমি বললাম ঠিকই, এর মধ্যে মা এসে ঘরে ঢুকছে। আমি মাকে দেখে মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করলাম। আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন যে তুই চিন্তা করিস না, তোর বাপ আবার ঠিক বেরিয়ে আসবে, সম্মান নিয়ে বেরিয়ে আসবে। আর এবার বাধ্য হবে মামলা তুলতে, জনগণ আমাদের সাথে আছে। তো মা খালি ওনাদের বললেন যে আপনারা আমার মেয়েটা কিভাবে কেন বলছেন, আপনারা আপনাদের কাজে যান। আপনারা কি ভাবতে পারেন যে যাকে বলা হচ্ছে আপনার স্বামী বিধবা হবে, আর সেখানে কত দৃঢ় চেতা আত্মবিশ্বাস ছিল আমার মায়ের। এবং ঠিকই 21শে ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করতে বাধ্য হলো আইয়ুব খান, কারণ তখন তো গণ অভ্যুত্থান হয়ে গেছে, সারা দেশ তোলপাড়। এমনকি পাকিস্তানও তখন আন্দোলন আইয়ুবের বিরুদ্ধে। এবং 22 ফেব্রুয়ারি
আমি তখন জানতাম যে আব্বা মুক্তি পাবেন, কিন্তু আমার মার কথাটা যে কত সত্যি, এবং তার যে আত্মবিশ্বাস, এবং তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেটাই ভাবলে অবাক হই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি রোকেয়া হলে আবাসিক ছিলাম। তা আমি ওখানে শামসুনার হল, তো যেখানে ওখানে বসে আমার বন্ধুদের সাথে কথা বলছি যে কি হবে, বা আব্বাকে ছাড়বে না মেরে ফেলবে কিছুই বুঝতে পারছি না, কি হবে। এর ভিতরে হঠাৎ দেখি দারোয়ান মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছে, হাসিনা আব্বা কোথায়, হাসিনা আব্বা কোথায়। তা আমি ছুটে আসতে, কি হয়েছে, বলে স্যার মুক্তি পাইছে। স্যার মুক্তি পেয়ে গেছেন, কি বলেন? বলে হ্যাঁ, এই যে একজন স্কুটার আমাদের বললো। আমি ওই অবস্থায় ওই স্কুটারে করে সোজা বাসায় চলে আসছি। বাসায় থেকে বাসায় উঠতে পারছে না, লোকে লোকে লোকারণ্য। কারণ ওই 22 তারিখে দুপুরের দিকেই একটা গাড়ি, আর্মির গাড়ি আসলো, এবং আব্বাকে সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। তো প্রথম দেখে রেহানা, রেহানা ওখানে খেলছিল, হঠাৎ দেখে ও চিৎকার করতে শুরু করে, মা আব্বা আব্বা বলে জোরে চিৎকার করে। এরপরে সবাই ছুটে আসে, আর আমি তখন বিশ্ববিদ্যালয়, আমিও ছুটে আসি, আসলাম পরে। আব্বা মুক্তি পেলেন। এরপর 70 সালের নির্বাচন, সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ জয়লাভ করলো, কিন্তু ইয়াহিয়া খান, আইয়ুব খানের, আইয়ুবের পতন হলো, ইয়াহিয়া খান ক্ষমতা আসলো, এসে সে নির্বাচন দিল। নির্বাচনে 20 দলীয় ঐক্য জোট ছিল তখন, মুসলিম লীগ, তারপরে আইয়ুব খানের কনভেনশন মুসলিম লীগ, তারপরে নিজামী ইসলামী পার্টি, জামাত ইসলাম, আর কোন কোন পার্টি সব মিলে, আর আওয়ামী লীগ একা। তো ওদের একটা ধারণা ছিল যে 20 দলীয় ঐক্য জোট যখন নির্বাচন করছে, তো বাংলাদেশ থেকে কেউ সমগ্র পাকিস্তানে ইলেকশনে জিতবে এটা হয় না, এটা তার বিশ্বাস করতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু জানতেন, কারণ উনি মুক্তি পাওয়ার পরে, আমি, আমার স্বামী তখন ইটালিতে গবেষণা কাজ যাবে, আমাকে সাথে নিয়ে গেল, এটা এপ্রিল মাসের দিকে। তারপরে আরেকটা চাকরি পেলেন, ওটা শেষ ওই 6 মাস পরে আবার ইংল্যান্ডে চাকরি পেলেন ডায়াসবারিতে। তো আমরা ইংল্যান্ডে গেলাম, আব্বাস সেই সময় ইংল্যান্ডে আসলেন, এটা তো অক্টোবর মাস ছিল, এটা 69 সালের অক্টোবর মাস। আব্বা গেলেন প্রবাসীদেরকে সমর্থন দিয়েছিল, যে আগরতলা কেসে স্যার থমাস উইলিয়াম কিউসিএমপি কে পাঠিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাতে। এবং সেই সাথে যে কাজটা তিনি করেছিলেন সেটাও আপনাদের জানা উচিত। ওই সময় কিন্তু তিনি প্রবাসীদের বললেন যে নির্বাচন হবে, আমরা জিতবো, ওরা আমাদের ক্ষমতা দেবে না, তখন আমাদের ক্ষমতা যদি না দেয় আমাদের আন্দোলন করতে হবে, যুদ্ধ করতে হবে, এবং তার প্রস্তুতি নিতে হবে। এবং সেই সময়, এটা ছিল আহ নভেম্বরের প্রথম সপ্তাহ, ভারতের মিসেস গান্ধীর দুজন প্রতিনিধি গিয়েছিলেন, তাদের সঙ্গে আলোচনা হয় যে যদি ইলেকশনে আমরা জিতি, সেটা তো আমরা জিতলাম, বা ক্ষমতা পেলাম, ক্ষমতা পেলে পরে আমাদের দেশকে আলাদা করতে খুব বেশি অসুবিধা হবে না। আর যদি আমাদের যুদ্ধ করতে হয়, তাহলে যুদ্ধে করতে হলে আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, যদি শরণার্থী আসে তাদের আশ্রয়, এবং অস্ত্র কোত্থেকে আসবে, সমস্ত বিষয়গুলি আলোচনা করলেন। এবং এখানে প্রবাসী কয়েকজন, এবং তারা তাদেরকে প্রস্তুত করলেন, সাথে সাথে আমাদের যে প্রতিনিধি ভারত থেকে এসেছে তাদের সঙ্গে এটা আলোচনা করে ঠিক করে রাখলেন। নভেম্বর মাসে 8 তারিখে আমি আব্বার সাথে ফিরে আসলাম। তখন আহ, এখানে আবার একটা রাইড শুরু হয়েছিল, ওই রাইটের খবর পেয়ে আব্বা চলে আসলেন। তারপর তো আপনারা জানেন যে 70 ইলেকশন হলো। সেই ইলেকশনে আব্বা আওয়ামী লীগ জয়লাভ করলে ইয়াহিয়া খান দিল না ক্ষমতা। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, এই তখন তিনি অসহযোগ আন্দোলন দিলেন, কারণ পার্লামেন্ট ডাকবে না। কারণ বারবার এই কথাই ছিল যে পার্লামেন্ট ডাকবে, পার্লামেন্ট বসবে, তখন একটা শাসনতন্ত্র রচনা হবে, এবং দেশ কিভাবে পরিচালিত হবে সব করবেন। এবং আব্বার কথা ছিল আমরা জিতেছি, পার্লামেন্ট মানে তখনকার পূর্ব পাকিস্তান সেখানেই হবে। তো ওই সময় অসহযোগ আন্দোলন ডাক দিলেন, এবং 70 সালের ডিসেম্বর মাসে
সর্দি সাহেবের মৃত্যুবার্ষিকী 5ই ডিসেম্বর। সেই দিন তিনি ঘোষণা দিলেন যে আমাদের এই পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। ওই দিন কিন্তু বাংলাদেশ এই ঘোষণাটা তিনি দিলেন। যখন পার্লামেন্ট ডেকেও ইয়াহিয়া খান বন্ধ করে দিল, সমস্ত রাস্তার মানুষ নেমে এলো আন্দোলন করতে। আমাদের সমস্ত এমপিদের শপথও নেওয়া হয়ে গেছিল। তখন আব্বা ঘোষণা দিয়ে 7ই মার্চ ভাষণ দেবেন। 7ই মার্চের ভাষণের সময়ও একটা ঐতিহাসিক ঘটনা। এখানেও আমার মা, তার যে দূরদর্শিতা এবং তার যে চিন্তা ভাবনা, তারই একটা প্রতিফলন ঘটে। 7ই মার্চে ভাষণ দেওয়ার আগে অনেকে, আমাদের অনেক ইন্টেলেকচুয়াল, অনেক নামি দামি লোক, তাদের অনেক মন্তব্য, আমাদের ছাত্র নেতারা, তাদেরও অনেক মন্তব্য, অনেক কথা, কতজন কত নোট লিখে দিচ্ছেন, কত বক্তৃতা তৈরি করেছেন, পয়েন্ট লিখে দিচ্ছেন, এত এত কাগজে ভরে গেল। আর ছাত্র নেতাদের মধ্যে যেমন সিরাজুল আলম খান থেকে শুরু করে আব্দুল রাজ্জাক এবং অন্যান্য যারা নেতারা ছিল তখন, এখন ওই যে অনেকে তো বিএনপিতেও জয়েন করছে, এখন তো বেঁচেও নেই অনেকে। তো সব এক্ষুনি স্বাধীনতা ঘোষণা দিতে হবে, এক্ষুনি স্বাধীনতা ঘোষণা দেবে, না দিলে এটা হবে না, মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যাবে, এটা সেটা অনেক কথা। তো 7ই মার্চের ঠিক আগের দিন সন্ধ্যার কথা আমার মনে আছে। তখন আমাদের ছাত্র নেতারা আব্বার কাছে এসে বলে গেলেন যে কালকে কিন্তু ঘোষণা দিতেই হবে, নইলে সব মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তখন আব্বা কিন্তু একটা কথা বলছিলেন। সিরাজুল আলম খানের কাঁধে একটা হাত, আব্দুল রাজ্জাকের কাঁধে একটা হাত, সেই দিকে তারা যাচ্ছে। খালি আব্বা দাঁড়িয়ে বললেন, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। এই কথাটা মনে রেখো। কারণ আমার মনে আছে, কারণ আমি ঠিক ছায়ার মতো আব্বার পাশে পাশে ছিলাম। 7ই মার্চে সকালবেলা তো লোকে লোকে ওকানো, এই ওটা বলছে, ওটা বলতে হবে, ওটা বলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নানা কথা। এদিকে পাকিস্তানি আলাদা বাহিনীরও একটা প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতি ছিল এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব কি বলে। আপনি যদিও ভাবে বলে দেন যে না, এক্ষুনি স্বাধীনতা ঘোষণা দিলাম, তাহলে তাদের প্লেন প্রস্তুত, ওখানে যত লোক, সেই 10 লক্ষের উপরে মানুষ, তারা উপর থেকে সমস্ত ফায়ার করে মানুষ মেরে ফেলবে। যখন চারিদিকে এ আসছে, এ কথা কথা, মিটিং এ যাবার আগে আমার মা সবাইকে বললেন যে আপনারা এখন যান। আব্বাকে খাবার দিলেন, খাওয়ার পরে বললেন যে তুমি কিছুক্ষণ রেস্ট নাও। দরজা বন্ধ। আমি আব্বার মাথার কাছে বসি, সবসময় আমার জন্য একটু জায়গায় থাকতো, বসে আব্বার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রেহান এসে পায়ের কাছে বসলো, আমার মা মোড়াটা টেনে আব্বার খাটের পাশে বসলেন। তখন বসে মা বললেন যে দেখো, তোমাকে অনেক অনেক কথা বলবে, একটা মনে রাখো, সারা বাংলাদেশ থেকে লোক এসছে, সবাই কিন্তু প্রস্তুত, হাতে তাদের বাঁশের লাঠি, বৈঠা সব নিয়ে তারা আসছে, কিন্তু পিছনে তোমার বন্দুক। এই মানুষগুলির সমস্ত ভাগ্য তোমার হাতে, এবং এই মানুষগুলিকে স্বাধীনতা দিতে হবে। কাজে কারো কোনো কথা শোনার দরকার নাই। তুমি সারাটা জীবন এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছো, তোমার সারা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করেছো, তুমি জানো যে এই মানুষের জন্য কি তোমাকে করতে হবে, কি বলতে হবে। কাজে তোমার মনে যে কথাটা আসবে, তুমি ঠিক সেই কথাটাই বলবে, তার বাইরে কারো কোনো কথা তোমাকে শুনতে হবে না। সমস্ত কাগজপত্র যে যা দিয়েছিল মা সব নিয়ে একটা পটলা পেনতে আলাদা সরিয়ে দিলেন, বলে যেগুলি তোমার কোনো দরকার নাই। তোমার মন বলে দেবে, তোমার মানুষকে তুমি ভালোবাসো, তোমার মানুষের জন্য তোমার কাজ, তুমি সারা জীবন সেই কাজই করেছো। কাজে তোমার মনে ঠিক যে কথা আসবে সেই কথা তুমি বলবে, তার বাইরে কোনো কথা না। আপনারা জানেন যে 7ই মার্চে ভাষণটা যখন জাতির পিতা দিলেন, তার হাতে কিন্তু কিছুই ছিল না। তিনি কিন্তু নিজে এই ভাষণে আমাদের ঐতিহাসিক অবস্থা, অত্যাচার, নির্যাতন, শোষণের কাহিনী, সাথে সাথে আগামী দিনে করণীয়, গেরিলা যুদ্ধ হবে, গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ, সেখানে কি কি করণীয়,
সংগ্রাম পরিষদ গড়ে তোলা, যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করা, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা। এবং সব শেষের যে কথাটা প্রথমে একবার বললেন, তারপর একবার শেষ করলেন, যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা, এই বলে তিনি বক্তৃতা শেষ করলেন। আমাদের সৌভাগ্য যে ওই মিটিং আমরা তো উপস্থিত থাকতে পেরেছিলাম। মানুষ খুশিতে ছুটে যাচ্ছে, আমরা গাড়ি নিয়ে বেরোতে পারছি না। আমি যখন ঠিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ওই কাছে ফুলারের ওখানে আসছি, চারিদিকে ঘিরে ফেললো, স্লোগান দিচ্ছে খুশিতে। আমি, রেহানা, আমার খালাতো বোন ছিল, আমরা সব গাড়ি ছেড়ে নেমে তাদের সাথে স্লোগান দিলাম কতক্ষণ, দিয়ে আবার ঘরে ঢুকলাম। যখন বাসায় এসে ঢুকছি তখন আর একটা ঘটনা। আমি ঢোকার সাথে সাথে দেখি ওই গ্রুপ যারা আগের দিন বলে গেছে আজকে স্বাধীনতা ঘোষণা দিতে হবে, না হলে সব সে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আব্বার কাছে বলছে, ও তাদেরও মানে ভাগ্যটা খারাপ যে সবসময় আমি হাজির হয়ে যাই। তারা বলছে, হ্যাঁ নেতা, আপনি স্বাধীনতা ঘোষণা দিলেন না, সবাই তো একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যাচ্ছে, মানুষ মানুষ হতাশ হয়ে গেছে, মানুষ হতাশ হয়ে গেছে। তো এই কথাটা শোনার সাথে সাথে আমার একটু ইয়ে হয়ে গেল। আমি বললাম যে আপনারা মিথ্যা কথা বলেন কেন? আপনারা তো মিটিং এর পরে ছিলেনই না, আপনারা তো মানুষ কি অবস্থা তা তো আবার দেখেন নাই, আপনার সাথে তো আব্বার সাথে চলে আসছেন এই বাসায়। আমরা বেরোতে পারছি না, মানুষ খুশিতে টকবক করে ফুটছে। ঠিক আমার মুখে এই কথা আসলো যে খয়ের মতো মানুষ ফুটছে, খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছে, তারা পেয়ে গেছে, হাতে লাঠি বোঝা সবকিছু দেখা দেখা তারা যাচ্ছে যে দেশ স্বাধীন করবে তারা। আর আপনারা বলছেন মানুষ ফ্রাস্ট্রেটেড, এরকম মিথ্যা কথা বলেন কেন? আর ওই নেতা কয়জন, ওই কয়জনই আগে যে নাম বলছি তারাই ছিল, আরো কয়জন। এই বলার পরে তারা একটু বোধহয় আমার উপর একটু কটমট করলো। আমার আব্বা, আপনি ওনার কথা বিশ্বাস করেন না, মানুষ ভীষণ খুশি এবং তারা এত উৎসাহিত যে আমাদেরকে নেমে তাদের সাথে স্লোগান দিয়ে তারপর আমাদের ছাড়ছে, আমাদের আসতে হয়েছে। 1971 সাল। এই ভাষণের পর আপনারা জানেন যে 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করলো, 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিলেন ওই 32 নম্বরের বাড়ি থেকে, সাথে সাথে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, পাকিস্তানে নিয়ে চলে গেল। এর কিছুদিন পর মাও বন্দী হলেন। মাকে 18 নম্বর রোড, বর্তমানে 9 এ 26 নম্বর বাড়ি, তখন একটা একতলা বাড়ি ছিল, এখন একটা মাল্টি স্টোরি বিল্ডিং, তো ওইখানে গ্রেপ্তার করে রাখলো। আমি, জামাল, কামাল, সরি আমি কামাল, কামাল চলে গেছিল মুক্তিযুদ্ধে অনেক আগেই, জামাল, রেহানা, রাসেল, আমি আর আমার চাচা ছিলেন খোকা আক্কা, আমরা সবাই ওই বাড়িতে বন্দি। আমাদের যখন যখন ওই বাড়িতে রাখলো কিছুই নাই সেখানে। পাকিস্তানি ওদের এক- উম, একটা একখানা কম্বল দিছিল আমাদের বসার জন্য, আর কিছু ছিল না, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। আমরা সকালে নাস্তার পরে তো কোনো দুপুর রাত, তারপরের দিন কোনো খাবার নাই, দাবার নেই, কিছুই নাই। ওই বাড়িতে নিয়ে আমাদের ফেলে রাখলো। ওই বন্দিখানায় থাকতেও যেভাবে হোক মুক্তিযোদ্ধাদের খোঁজ নেওয়া, খবর নেওয়া, এ ব্যাপারটাও কিন্তু, কারণ আমার দাদা দাদি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর দাদা দাদি যখন ঢাকায় আসে অসুস্থ হয়ে, তখন হাসপাতালে ডক্টর নুর ইসলাম সাহেব ওই পিজি হাসপাতালে তখন তাকে রেখেছিল। তো এক দুইবার মাকে সুযোগ দিয়েছিল ওরা মিলিটারি গাড়িটাই নিয়ে যে দাদা দাদিকে দেখতে। ওই সময় মুক্তিযোদ্ধারা ওখানে এসে লুকিয়ে থাকতো, মা তাদের সাথে কথা বলতেন এবং তাদেরকে ওভাবেই বিদায় দিতেন। কাজে ওই বন্দি থাকা অবস্থা মা সবসময় একটা প্রচেষ্টা ছিল এই মুক্তিযোদ্ধাদের সাথে কিভাবে যোগাযোগ রাখা এবং তাদের খোঁজ খবর দেওয়া। এবং আমাদের যখন বন্দি করতে নিয়ে যায়, তখন একটা বাড়িতে আমরা শেল্টারে ছিলাম মগবাজারে, যখন আর্মি পৌঁছে গেছে আমার মা তখন ঠিক ওরা আমাদের যখন ওরা নিয়ে যাবে তার আগে আশেপাশে জানলা খুলে আশেপাশে বাড়িতে মা চিৎকার করে বললেন যে ভাই আমি অমুক,
আমি শেখ মুজিবের স্ত্রী, এই যে আমাকে মিলিটারি অ্যারেস্ট করে নিয়ে গেছে, পারলে আপনারা সবাইকে খবর দিয়েন। মা কিন্তু চিৎকার করে করে জানলা জানলায় ওই কথাটা বলে তারপর কিন্তু গেলেন। আপনারা একটু একটু চিন্তা করে দেখেন যে আমার মার কি অদম্য সাহস ছিল, কোনো ঘাবড়ে যাওয়া সব না। তিনি তখন জানতে চাই খবরটা পৌঁছাতে হবে, কারণ আমাদের কোথায় নিয়ে যাবে আমরা জানি না। কিন্তু সেইভাবে কিন্তু আমার মার সব সময় প্রতিটি পদক্ষেপে আমি দেখেছি তার সাহস। যা হোক, মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করলাম, বাংলাদেশ মুক্ত হলো 16ই ডিসেম্বর। আমরা তখনও বন্দি। ওই দিন রাত্রেও বিকেল 4টার থেকে কিন্তু যখন সারেন্ডার করেছে তখন থেকে আমাদের ওই বাড়ির সামনে যারা এসছে, আমাদের বাসায় যে পাকিস্তানি আর্মি ছিল ওরা কিন্তু সমানে গুলি করে মানুষ মারছিল। সারা রাত তারা গুলি চালালো যখনই যে এসছে। নারায়ণগঞ্জের শামসুদ্দোহা সাহেব কিন্তু গুলি খেলেন। হায়দার আকবর খান রনর মা, বাবা, রনর ছোট ভাই ঝন, বউ, এবং ঝনর এক ফুপু ছিলেন, তারা কিন্তু গুলিবিদ্ধ হলো। গাড়ির ড্রাইভারটা ওখানে মারা গেল, কারণ তারা ভেবেছিল যে আমরা তো মুক্ত। ওই ঢোকার সাথে সাথে গুলি খেলো। সে ঝনর বউ হলো চপ্পল, তার হাতে গুলি লাগলো। রনর মাও বোধহয় আহত হলো। ড্রাইভারটা তো গাড়ির ভিতরে মারাই গেল। পানি পানি পরে চিৎকার, আমরা তো বেরোতে পারছি, আমরা তো বন্দিখানা একদম বন্দি। ওই রাতটাও আমাদের জন্য একটা বিরাট রাত ছিল। ওই রাতেও আমাদেরকে বোধহয় ওরা শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একটা ছোট্ট জিনিস সেজন্য আমরা বেঁচে গেলাম। কাপড় টানানোর একটা তার ছিল, ওই যে হাবিলদারটা খুব রাফ ছিল, ও অনেকগুলি গুলি করে করে মানুষ মারছে। গাড়ির ভিতরে মানুষ পড়ে আছে রাস্তার সামনে, বোধহয় স্টিয়ারিং উপরে পড়ে গেছে, হর্ন বাসের বাতি জ্বালানো, ওরা চিৎকার করছে কিন্তু কে বন্ধ করবে, সে তো রাস্তার মধ্যে গুলি খেয়ে মরে আছে। তো অনেক রাত্রের দিকে ও খুব জোর ওখান থেকে আসতে যে এই তারের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল। পড়ে যে চিৎকার, আমি আমি ঠিক ওখানে পাশেই, আমি চিৎকার করলাম, কোন হয় কোন হয়, কে কে কে। অনেকক্ষণ পরে বললো যে "আ- मैं हूँ"। অর্থাৎ ওই ব্যথাটা যদি ও না পেতো, ও আসছিল ওখানে দরজাটা ওখান থেকে ঢুকে আমাদের সবাইকে শেষ করবে, সেই প্ল্যান নিয়ে। আমরা সে যাত্রা বেঁচে গেলাম। পরের দিন আর্লি মর্নিং মেজর অশোক তারা আমাদেরকে উদ্ধার করলো 17ই ডিসেম্বর। যখনই ওরা সারেন্ডার করলো, আমার মা সোজা পাকিস্তানি পতাকাটা নামিয়ে এনে পা দিয়ে ছিঁড়ে ওখানে আগুন লাগালেন, বললেন যে এখানে বাংলাদেশের পতাকা উঠাও। 72 সালে 8ই জানুয়ারি আমার আব্বা মুক্তি পেলেন। প্রথম যখন লন্ডনে যে টেলিফোন, সেই টেলিফোনে প্রথমে আব্বার গলা শুনলাম, আমার মা পাথরের মূর্তির মতো, খুব কথা আর বলতে পারছেন না। 10 জানুয়ারি আব্বা ফিরে এলেন। আমার আব্বা যখন ফিরে আসেন, তিনি কিন্তু সকলের আগে চলে যান তার জনতার কাছে, সরদি উদ্যানে। সেখানে যে জনগণের সামনে তিনি যে ভাষণ দিলেন, যা স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার নীতি নির্ধারণ থেকে শুরু করে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত, রাশিয়া সহ যেসব দেশগুলি আমাদেরকে সমর্থন দিয়েছে, এমনকি আমেরিকার জনগণ বা গ্রেট ব্রিটেন থেকে শুরু করে ইউরোপিয়ান দেশগুলি বা অন্যান্য যত দেশ আমাদেরকে সমর্থন দিয়েছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন, ধন্যবাদ জানালেন, কোনো কিছু কিন্তু ভুল হলো না। তারপরে আসলেন আমাদের কাছে। আমার মাকে কখনো ব্যাকুল হতে দেখিনি, তো সেই দিন দেখলাম যে যেভাবে আমার বাবাকে জড়িয়ে ধরলেন, মানে এটা মনে হচ্ছে মা এখনই বোধহয় ফেন্ট হয়ে যাবে। কিন্তু যখন তিনি নামছেন প্লেন থেকে, সারাক্ষণ একটা রেডিও নিয়ে
বসে আছেন পাথরের মূর্তির মতো, শুধু ওই রানিং কমেন্ট্রি গুলি শুনে যাচ্ছেন। পুরো সময়টা খাওয়া নাই না মানে ওই বসে আছেন, শুধু রানিং কমেন্ট্রি, আবার ভাষণ সব শুনলেন। এরপর তো দেশ গড়ার পালা। মা সবসময় খোঁজ খবর রাখতেন, জিনিসের দাম বাড়লো, কখন কি হলো না হলো, সব আমার আব্বাকে টাইমলি খবর দিতেন। তারপর 75 সালে 15ই আগস্ট একে একে সবাইকে হত্যা। আমার আব্বাকে, আব্বা তো সিঁড়ির কাছে যে চলে গেছেন, যেহেতু কি ব্যাপার তোরা কি চাস। খুদাকে চিনতে পারলেন। নূর কামাল হোসেন, আমার কামাল যখন মুক্তিযুদ্ধে রণাঙ্গনে, এরপর কামালকে কর্নেল ওসমানীর এডিসি হিসেবে নিয়োগ দিলেন তাজউদ্দিন সাহেব, যে কামাল তুমি ওনার সাথে থাকো। এবং সেখানে নূরও কিন্তু এডিসি ছিল, একই সাথে দুজনে ছিল। অথচ সেই নূর, হুদা, এরাই কিন্তু আমাদের বাড়িতে ঢুকলো। ফারুক তো ট্যাঙ্ক নিয়েছিল, রশিদ ফারুক কামালকে প্রথম গুলি করলো, তারপর সিঁড়িতে আব্বাকে পেয়ে সেখানে গুলি করলো। তারপর যখন উপরে মার কাছে, মা তখন মা চোখের সামনে মা দেখছে, তারা মাকে বললো আপনি চলেন। মা বললো আমি কোথাও যাব না, এক পাও এখান থেকে নড়বো না। তোমরা ওরাকে গুলি করেছো, আমাকে গুলি করো, আমি এখান থেকে এক পাও নড়বো না। ঘাতকের হাতের অস্ত্র গর্জে উঠলো। আমার মা সেখানেই লুটিয়ে পড়লেন। এরপর তো জামাল, রাসেলকে, আমাদের বাসায় কাজের যে ছেলেটা ছিল, ও রাসেলকে কিভাবে দোতলা থেকে বের করে নিয়ে গেছিল। ও থেকে লাইন দিয়ে সামনে যে একটা আম গাছ আছে ওখানে দাঁড় করিয়েছে সবাইকে। রাসেল খুব চিৎকার করে কাঁদছিল। আর যে রমা, ডাক নাম রহমান, রমা ছোট নাম করে ডাকো, তো ও বারবার বলছে তুমি কাঁদো না, তুমি কাঁদো না। তো বল না আমি মার কাছে যাবো। তখন রাসেলকে ওরা, ঘাতকের দল নিয়ে গেল। ভাই, বাবা, সকলের লাশের উপর দিয়ে নিয়ে ওই কামরার ভিতরে, যেখানে কামাল জামালের স্ত্রী সুলতানা রুজি, ওখানেই তাকে গুলি করে হত্যা করলো। আমার মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি। আমার মা অত্যন্ত সাহসী ছিলেন, তিনি নিজের জীবনটাও দিয়ে গেছে। আমার বাবা মা বাংলাদেশের থেকে কিছুই নেননি, মানুষকে শুধু দিয়েই গেছেন। সারাদিন লাশ পড়েছিল। পরের দিন বনানী কবরস্থানে নিয়ে কোনো কাফন দাফন না, কোনো কিছু না, সেখানেই সবাইকে সমাধিস্থ করলো। আর আমার আব্বাকে নিয়ে গেল টুঙ্গিপাড়া। ভেবেছিল টুঙ্গিপাড়া নিয়ে গেলে সেখানে আর কোনোদিন কেউ যেতে পারবে না, জানবেও না। টুঙ্গিপাড়া বাড়িতে বাবা মার কবরের পাশেই তিনি শায়িত। বাংলাদেশকে শুধু দিয়ে গেছেন, কিছু নেননি, কাফনের কাপড়টুকু না। আজকে আমার মার জন্মদিন। এই জন্মদিনের তারিখটা আমরা পেয়েছিলাম ধানমন্ডি বাসাটা যখন ওরকম, তখনও পুরো হয়নি, এই দুটো কামরা করে করা। তখন সরদি সাহেব বাসাটা দেখতে এসেছিলেন। তারপর তিনি ফেরা যাওয়ার পথে তিনি প্লেনে অর্ধেক উঠে গেছে, আবার নেমে আসলেন, এসে আব্বাকে বললেন যে মুজিব, তুমি এই বাড়িটা রেনুর নামে হেবা করে দাও, তোমার নামে রেখো না, রেনুর নামে দিয়ে দাও। তো এই বাড়িটা যখন
মার নামে দেবে। তখন বিয়ের দলিলটা আমার দাদার কাছে রাখা ছিল, এই কাবিন নামাটা। তখন দাদা ওই কাবিন নামাটা বের করে দিলেন। কাবিন নামার থেকে কিন্তু আমরা মার জন্মদিনের তারিখটা পেলাম, এই প্রথম। তার আগে কখনো আমরা পাইনি। আগে তো এভাবে কিছু রেজিস্ট্রি করা ছিল না, কিন্তু আমার দাদার কাছে সবকিছু লেখা থাকতো, আমাদের সবার জন্ম তারিখ কোন সব। তো ওই জায়গা থেকে আমরা মার জন্মদিনের তারিখটা পাই। তারপর থেকে আমরা কিন্তু সবসময় কিছুই না, মার একটু ফুল দেওয়া, মার পাশে থাকা, মার জন্য মা কি খাবে দেখা, এটুই। কি অন্য কোনো ঘটনা করে কিছু পালন করা কখনোই হতো না আমাদের, কারোর জন্মদিনে আমরা কখনো করতে পারতাম না। এখন বেশিরভাগ সময় তো আব্বা জেলেই থাকতেন। তো আজকে আমি চাইলাম, আমার মন চাচ্ছিল যে আপনাদের সবাইকে আমার মায়ের জীবনটা শোনাই। নীলিমা ইব্রাহিম তিনি লিখেছেন। নাসিমা বানু বলে আমাদের একজন, তিনি ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। উনি লিখেছিলেন, লিখেছেন মায়ের উপর। আরো অনেকেই লিখেছেন। আমাদের প্রফেসর, উনি তো বঙ্গমাতা পরিষদ করে মনিবের বন্ধু ছিলেন, তারও লেখা আছে। আর অনেকেই অনেকেই লিখেছেন, অনেকে গবেষণা করেছেন। তবে এই কাহিনীগুলি সবসময় আমি একটা একটা করে বলার চেষ্টা করেছি, কারণ অনেক কথা সবাই জানে না। আজকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আমার মার যে অবদান, আমার মা কিন্তু কোনোদিন, আব্বা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, জাতীয় পরিষদের সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, করাচিতে যেতে হতো, বিদেশে যেতে হতো, পাকিস্তানে যেত, আমার মা কিন্তু কোনোদিন যাননি, কোনোদিন যাননি। অর্থাৎ সেই 48 সালের থেকে যে ভাষা আন্দোলনের থেকে যে স্বাধীনতার আন্দোলন আমার বাবা করে যাচ্ছে, পৃথিবীর আর কেউ না জানুক, আমার মা কিন্তু জানতেন। এবং সেইভাবে তিনি তার প্রস্তুতিও নিয়েছিলেন, এবং সেইভাবে তিনি কিন্তু নিয়েছেন। আর সেই স্বাধীন দেশে তাকে জীবন দিতে হলো, কত মানুষকে কত সাহায্য করেছেন। যাক, আমি আপনার অনেক সময় নিলাম আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আমি ধন্যবাদ জানাই। তবে যে ঘাতকরা আমার বাবা মা, অর্থাৎ বাংলাদেশের যিনি স্রষ্টা, যিনি বাংলাদেশ দিয়ে গেলেন উপহার, তার হত্যাকারীদের যাতে বিচার না হয়, সেই জন্য প্রথমে মোস্তাক দায় মুক্তি ঘোষণা করে ইন্ডেমনিটি দেয়। এবং জেনারেল জিয়াউর রহমান যখন মার্শাল ল দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে এই ইন্ডেমনিটি অ্যাক্ট আইন করেন, এবং সমস্ত খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই করে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না, বিচার করা যাবে না, এবং তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যায়। প্রথমে তাদেরকে লিবিয়া পাঠায়, তারপর সেখান থেকে তাদেরকে বিভিন্ন পদে পুরস্কার দেয়, যে এই খুনিদের বিচার হবে না। আমি যখন 81 সালে ফিরে আসি, আমার কোনো অধিকার ছিল না মামলা করার, কারণ আইনে বাধা, দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে। তবে আল্লাহ আমাকে একটু শক্তি দিয়েছে, আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছে, এবং বাংলাদেশের জনগণের কে আমি পাশে পেয়েছি, এবং তাদেরই ভোটে নির্বাচিত হয়ে সেই ইন্ডেমনিটি আইন পার্লামেন্টে বাতিল করেছে। বাতিল করতে যে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। বাংলাদেশের যে কোনো নাগরিক, পৃথিবীর যে কোনো নাগরিক, তার আপনজন হত্যা হলে বিচার চাইতে পারে, মামলা করতে পারে, কিন্তু আমাদের কাছ থেকে সেই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল। আবার যখন আইনটা পাশ করতে যাই, সেখানে রিট মামলা হয়, সেখানে অনেক অনেক আইনি জটিলতা সৃষ্টি করার চেষ্টা করা হয়। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এবং বাংলাদেশের জনগণ এবং আমাদের অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী, আমরা কিন্তু সেই আইন বাতিল করে দিয়ে এই খুনিদের বিচার করতে পেরেছি। এবং বিচারের রায় কার্যকর করবার জন্য বোধহয় 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকে বেঁচেই গিয়েছিলাম, বা কোটলিপাড়া সেই 76 কেজি বোমার হাত থেকে বেঁচে গিয়েছিলাম, যে এই বিচারটা করবো। আমরা কিন্তু কোনো স্পেশাল আইন করে করিনি।
আর পাঁচটা মানুষ তার আপনজন যেমন ভাবে বিচার পায়, আমরা সেইভাবে বিচার করেছি এবং সেই বিচারের রায় আমরা কার্যকর করতে পেরেছি। এখনো কানাডাতে নূর লুকিয়ে আছে, আমেরিকায় রাশেদ লুকিয়ে আছে, রশিদ আর ডালিম পাকিস্তান, লিবিয়া, কেনিয়া বিভিন্ন জায়গায় থাকে শুনেছি, এখন পাকিস্তানি বেশি থাকে। মসলিউদ্দিনের কোনো খবর পাওয়া যায় না। তো বাকি সব যাদেরকে আমরা পেয়েছি রায়টা আমরা কার্যকর করতে পেরেছি, আল্লাহর কাছে হাজার শুকর। বাংলাদেশের জনগণের কাছে আমার কৃতজ্ঞতা জানাই, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীর কাছে আমার কৃতজ্ঞতা জানাই যে আমাকে বারবার নির্বাচিত করে আমাকে এই সুযোগটা করে দিয়েছিল, যে বাংলাদেশে যে বিচারহীনতার একটা কালচার, সেটার থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, খালেদা জিয়া ক্ষমতা আসার পর যখন অপারেশন ক্লিন হার্ট করে আওয়ামী লীগ, যুবলীগ সহ সাধারণ মানুষকে যে হত্যা করে, তাদেরকেও ইন্ডেমনিটি দিয়েছিল, কিন্তু সেটাও আমরা বাতিল করেছি। কিন্তু এই এবারে দুর্ভাগ্যের বিষয় হলো, ডক্টর ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে 2024 সালের 15 জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে তাদের বিচার হবে না বলে দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে। এই ইন্ডেমনিটি দেওয়ার মধ্য থেকে এই যে আবু সাইদ, মুগ্ধ সহ যত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলি যে তারাই সংগঠিত করেছে এটাই প্রমাণ করেছে। সেই জন্যই তারা দায় মুক্তি দিয়ে দিয়েছে। আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে হত্যা করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, কিন্তু কোনো বিচার কেউ চাইতে পারবে না। কোনো ভাবে ন্যায় বিচার পাওয়ার অধিকার পায় না, সব ন্যায় বিচার থেকে বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সেই দোয়া করেন, যেভাবে 15ই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে পেরেছিলাম, আগামীতেও যেন এই দায় মুক্তি থেকে মুক্তি দিয়ে মানুষকে যেন ন্যায় বিচার পাইয়ে দিতে পারি। আপনজন হারাবার বেদনা নিয়ে বেঁচে থাকার যে কষ্ট, সে কষ্ট আমাদের থেকে তো আর কেউ বেশি বুঝবে না। যে স্বজন হারা বেদনা নিয়ে বাঁচছে সেই বোঝে। মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো একই সাথে একই দিনে আমাদের কেউ নাই। রেহানা তো তখন ছোট, মাত্র 16 বছরের একটা মেয়ে, 16-17 বছরের একটা মেয়ে, সব হারালো। তারপর নিজের দেশ নাই, ঘর নাই, বাড়ি নাই, রিফিউজি হিসেবে থাকতে হলো। রেহানার পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করে দিল না জিয়াউর রহমান, যাতে রেহানা বাড়ি দেশে ফিরতে না পারে। তারপরেও আল্লাহর রহমতে আমরা দেশে ফিরেছি, বিচার করেছি, বাংলাদেশে উন্নয়ন করেছি, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছি। কিন্তু যখনই মানুষের জীবনে শান্তি ফিরে আসলো, তখনই এই 2024 সালের 5ই আগস্ট, সেই আগস্ট মাস, আমাদের দুই বোনকে হত্যা করতেই হবে। চাই না, আল্লাহর কি ইচ্ছা আবারও বেঁচে গেলাম। কিন্তু আমি আছি জনগণের পাশে, এখনো জনগণের পাশেই আছি, এটুকু বলতে পারি। আর আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ যখন বাঁচিয়ে এনেছেন, আজকে যারা আপন জন হারিয়ে স্বজন হারা বেদনা নিয়ে কষ্ট পাচ্ছে, নিশ্চয়ই তারা ন্যায় বিচার যাতে পায় সে ব্যবস্থা করব। এটা আমার প্রতিজ্ঞা। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া চাই। সবাইকে ধন্যবাদ, দীর্ঘ সময় আমার বক্তব্য শুনেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলছে, খোদা হাফেজ। মাননীয় নেত্রী, সর্বজন শ্রদ্ধেয় মহিষী বঙ্গমাতার জীবন ইতিহাস আমরা আপনার কাছ থেকে জানলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ পরিবারের সকল শহীদদের আত্মার চিরশান্তি কামনা করে আজ এখানেই সমাপ্ত করি। দেখা হবে, কথা হবে আগামীকাল 9ই আগস্ট শনিবার রাত 9:30টায় দায় মুক্তির 43তম পর্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক।